অমর, কিরে কোথায় গেলি? এই তো ভাই 10 মিনিট। তুই এখনো রেডি হসনি? তুই আর কি বুঝবি, সব এক হাতে করতে হয়। বলছি মাথাটা খুব ধরে আছে, হ্যাঁ, এক কাপ চা হলে। চা ভাই, চা আমি করে খাওয়াতে পারবো না, এই আগেই বলে রাখলাম। যদি চা করতে হয় চা কিনে যা, খাওয়ার জন্য একটা। না থাক, রতনদার দোকানে খেয়ে নেবো। হ্যাঁ, বলছি এবার চা করার জন্য সত্যি সত্যি কাউকে নিয়ে আয়। হ্যাঁ, তোকে তো বলেছিলাম একটা কাজের লোক থেকে দিতে, তুই দেখেছিলিস? আরে বাবা, আমি সেই কাজের লোকের কথা বলছি না। ও, তা তুমি যে কাজের লোকের কথা বলছো তা পেতে হলে আমাকে ওই কুমোরটুলিতে যেতে হবে, বুঝেছো? আপাতত একটা কাজের লোক এনে দে, হাত পুড়িয়া রান্না করা যাচ্ছে না। বলেছিলাম, হ্যাঁ, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম? হ্যাঁ প্রবলেম। একা থাকি, কতটুকুই বা কাজ? আরে একা থাকিস, এটাই তো প্রবলেম। কেন? মানে হলো ব্যাচেলার পুরুষদের ঘরে কোনো মহিলা কাজ করতে চাইছে না। তার মানে? তার মানে কি? তার মানে তুই আমাকে কি বলছিস? আমার চরিত্র খারাপ? মানে আমি চরিত্রহীন? মানে কোনো কাজের মেয়ে আসলে আমি তার উপর ঝাঁপিয়ে পড়বো? আরে বাবা, কথা সেটা না। ছাড়, তোর মাথায় ঢুকবে না। দাঁড়া, একজন আছে, আছে? তাকে আগে ফোন করে তুই দেখি। বলতে হবে করে রেডি হচ্ছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ শান্তিদি, হ্যাঁ হ্যাঁ আমি রাজু বলছি। হ্যাঁ তোমায় বলেছিলাম না আমার এক বন্ধুর কথা। হ্যাঁ ওর বাড়িতে কাজ করতে হবে, খুব ভালো ছেলে। কত? 1200 টাকা? আরে হ্যাঁ হ্যাঁ তাই পাবে। শোনো না, তুমি এক কাজ করো, অমর বাড়িতেই আছে, তুমি এক্ষুনি চলে এসো। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ঠিকানাটা লিখে নাও, 50 বিবি গাঙ্গুলি স্ট্রিট। আরে 15 বিবি গাঙ্গুলি স্ট্রিট। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, বল। যা, পুরোটা হিল্লে করে দিলাম। হ্যাঁ? একজনকে পাওয়া গেছে, এই! এক্ষুনি আসছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তুই তো কুরিয়ার সার্ভিস তো হার মানিয়ে দিলি। শোন, মাইনে কিন্তু 12 টাকা বলেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই তাহলে ওয়েট কর, হ্যাঁ। আমি এখন আসি, অফিসে মিটো চোখে। আচ্ছা বাই। হ্যাঁ, হ্যাঁ, চল। বলছি গুড মর্নিং। গুড মর্নিং। বলছি এটা 50 বিবি গাঙ্গুলি স্ট্রিট তো? বলছি এটা 50 বিবি গাঙ্গুলি স্ট্রিট তো? 15 বিবি গাঙ্গুলি স্ট্রিট। 50? হ্যাঁ, ও, তাহলে বোধহয় ভুল শুনেছি ফোনে। আচ্ছা, নমস্কার, হ্যাঁ, নমস্কার। আমি বিদিশা সেন। ফোনে আপনার সঙ্গে কথা হয়েছিল কি বিষয়? জবের বিষয়। জবের বিষয়? হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি, মানে তুমি এই জব করবে? হ্যাঁ করবো। তুমি জানো তোমাকে কি করতে হবে? হ্যাঁ জানি, হোয়াট এভার ইউ সে আমি তাই করবো। ইয়েস, ইয়েস, ঠিক আছে। তাহলে এক কাপ চা করে নিয়ে এসো। চা? হ্যাঁ, বানাতে পারো না? পারি, চা করবো? হ্যাঁ, সেটাই। রাখি? হ্যাঁ, হ্যাঁ। কি দুরবস্থা! লেখাপড়া জানা একটা স্মার্ট সুন্দরী মেয়ে আমার এক কথায় চা বানাতে চলে গেল। হ্যাঁ, সত্যি লেখাপড়া শিখে আজকাল চাকরি পাওয়াটা খুব কঠিন।
গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। মনে হচ্ছে অনেক লেখাপড়া শিখেছো। লেখাপড়া মানে ওই এমএ পাস করে বসেছিলাম অনেকদিন, তারপরে ভাবলাম এলএলবিটা কমপ্লিট করে নিই। ইউ নো স্যার, এনি প্রবলেম? জল দেবো? জল? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলছি আমার সার্টিফিকেট বলে সব নিয়ে এসেছি। না 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 না, ওটা দেখাতে হবে না, দেখাতে হবে না। তুমি কি আর মিথ্যে কথা বলবে? তবুও না না, ঠিক আছে, ঠিক আছে। তা, এত ভালো কোয়ালিফিকেশন, এই জব করতে চাইছো? স্যার, আমার কাছে কোনো কাজই ছোট নয়। তাছাড়া আপনার আন্ডারে কাজ করবো স্যার, সেটা তো আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। ঠিক আছে, তোমার যখন কোনো সমস্যা নেই, ইউ ক্যান ডু। থ্যাংক ইউ স্যার। তবে মাইনে কিন্তু 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকা? হ্যাঁ। কিন্তু ফোনে যে আমার বললো 5000 টাকা। 5000 টাকা? হ্যাঁ, মানে একটু ভাবুন স্যার, একটা লয়ারের বিয়ের মাইনে মাত্র 1200, সেটা হয়? লয়ার? সরি স্যার, সরি, ক্ষমা করবেন, ব্যারিস্টার। না, বলছি যে একজন ব্যারিস্টারের সেক্রেটারির মাইনে মাত্র 1200। না না, ঠিক আছে। আমি তোমার সেলফ কনফিডেন্সটা দেখছিলাম, বুঝলাম। বেশ বেশ ভালো। ঠিক আছে, তোমাকে 5000 টাকাই দেওয়া হবে। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি ফিক্স তো স্যার? হ্যাঁ, তুমি ফিক্স, আমি ফিক্স, আমরা দুজনেই ফিক্স। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। স্যার, তাহলে আজ আমি হ্যাঁ হ্যাঁ আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ মানে যাবো আর কি। হ্যাঁ। না না, ঠিক আছে, ঠিক আছে। এলাম তাহলে স্যার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি আমি কিন্তু সকাল 9টার চা খাই। নো প্রবলেম স্যার, আমি ঠিক পৌনে 9টায় পেয়েছিলাম। থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর রাখবো ইশারায়। তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুজনা। অভিমানী মন আমার চায় তোকে বারে বার, অভিমানী মন আমার চায় তোকে বারে বার, তাই বলি আয় রে ছুটে আয়। বুঝলি রূপা, আমি একটা বিষয় উপলব্ধি করলাম, কি? প্রত্যেক মানুষের জীবনে অন্তত একবার প্রেম করা উচিত। কেন? কেন আবার? মেট্রো নিউজটা ফেসবুকে দেখিসনি? ও, শশধরের ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, বয়স্ক লোকগুলো শুধু শুধু ছেলেটাকে মারলো। আমার কিন্তু ব্যাপারটা ইউজুয়াল মনে হয়েছে। কি বললি? তোর ব্যাপারটা ইউজুয়াল মনে হয়েছে? হ্যাঁ, পাবলিক প্লেসে অসভ্যতামি করলে মারবে না তো কে পুজো করবে? আরে না না না, বয়স্ক লোকগুলো ঠিক সময় প্রেম টেম করেনি তো, তাই এখন ইয়ং জেনারেশনকে ওরা ঠিক মেনে নিতে পারছে না। যুগ এগিয়ে চলেছে, একটা চলন্ত বস্তুকে চেপে স্থির রাখা যায়। তোর এই সায়েন্সের জ্ঞানটা বন্ধ করতো। চল। সেদিন ওদের আচরণটা একটু বেশিই অশ্লীল ছিল। অশ্লীল ছিল? হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমি তোমার গালটা একটু টিপে দিই কেমন লাগবে? ভালো, ভালো লাগবে। কেন? কারণ তুই আমাকে ভালোবাসিস। এক্স্যাক্টলি, মানুষ যাকে এ! ভালোবাসে তাকে একটু বেশি করে এ! পেতে চায়। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসব ভালোবাসা টালোবাসার কথা বলছি। গুড মর্নিং অমুকদা। গুড মর্নিং। সে কখন থেকে অপেক্ষা করছে। আর বলিস না, অফিসের অ্যাকাউন্টসের ফাইলটা খুঁজে পাচ্ছি না। ওটা তো আমার কাছে। তো তোর কাছে? হ্যাঁ এই কফি তো? হ্যাঁ হবে। গুড, ভেরি গুড। রূপা, হ্যাঁ বলো। বলছি একটা কাজ করবি? হ্যাঁ বলো। আমি তো 2 কাপ চা করে আনবি। হ্যাঁ আনবো। যা 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 চল আসুন। অমর, অমর, হ্যাঁ বলছি তোর কাজের লোক আসেনি তো? হ্যাঁ, এসেছে। এসেছে, কিন্তু শান্তিতে যে বললো
পড়ে কি হাত ভেঙে গেছে? যে এসেছে তাকে নিয়ে একটা সমস্যা হয়েছে জানিস? সমস্যা? হ্যাঁ। সে এক স্বপ্ন। I can dream. বলতে যে মনে হয় বলতে তো বোঝায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়। তোর পাঠানো কাজের লোকের নিয়ে যাচ্ছে, ফিরে আসি এই এক পরী। কি অবস্থা বকছিস? হ্যাঁ, যেন স্বপ্ন, যেন স্বর্গ থেকে নেমে এসেছে শুধুমাত্র আমাকে ধরা দেবে বলে। কি আছে বাজে বকছিস তুই? ইয়েস মাই ডিয়ার ফেট, ইয়েস। তোর পাঠানো কাজের লোকের পরিবর্তে সে অন্য একটা জায়গায় জানিস তো কাজে যাচ্ছিল, ভুল করে সে আমার এখানে চলে এসেছে। জানতাম এই কাজের মহিলাটির জন্য একটা গন্ডগোল হবে। এখন হাতে প্লাস্টার করে বসে আছে। দাঁড়া একবার ফোন করে দেখি। ডোন্ট ডু দ্য কল। কেন? কেন মানে? ফোন করা চলবে না। তুমি ফোন করবে, ও আমায় ছেড়ে চলে যাবে। তুই ওকে সত্যিটা বলবি না? ওর কি মাথা খারাপ? আমি ওকে সত্যিটা বলি, সত্যিটা বললে আমায় ছেড়ে চলে যাবে না। কিন্তু ও যখন সত্যিটা জানতে পারবে তখন তুই কি করবি? এটাই তো ভাবছি জানিস। তুই কিছু দিনের জন্য উকিলের অ্যাক্টিংটা চালিয়ে যা, আর সময় সুযোগ বুঝে সত্যিটা বলে দিবি। তবে তবে এটা তো একটা প্রবলেম আছে। কি প্রবলেম? তোর 14 পুরুষ কেউ কোনোদিন উকিলের কোর্টও ছুঁয়ে দেখেনি, তাই তোর পক্ষে উকিলের অ্যাক্টিং করাটা একটু চাপের আছে, বুঝলি? না না, চাপেন না। আমার এক বন্ধু আছে, বন্ধু মানে দাদার মতন। আচ্ছা। মিত্রদা। ভাবছি ফোন করে একটা লয় করে জানিয়ে নেবো। গ্রেট আইডিয়া। হ্যাঁ? এই রূপা চা হলো রে। হ্যাঁ আনছি, চলো চা চলে এসছে। বাহ, আরে চা। অমর, অমর, হ্যাঁ, কোথায় গেলে? মিত্রদা বসো, আসছি আসছি। উফ, এত টাকা মাইনে পায় আর জানিয়াটাকে দেখো সবাইকে হাওয়া খাচ্ছে ব্যাচেলার ছেলেদের এক দোষ সব ঠিকঠাক সব ঠিক জানিয়া আর স্যান্ডোগেজ সব সময় মুখের দোল কতদিন যে কাটে না কি করেছো কি বসো ব্যাপার বসো বসো, মিত্রদা বসো ও বসো। কি ব্যাপার বলতে ভাই হঠাৎ লয়ের বই আনতে গেল আমার তো মাথায় কিছু ঢুকছে না আমার অফিসের একটা কেসের ব্যাপারে একটু রেফারেন্সের প্রয়োজন ছিল, তুমি বুঝবে না। দেখো আইনি কোনো প্রবলেম থাকলে বলো অ্যাডভাইস ফ্রি হ্যাঁ। বন্ধু লোক আর যদি কেস লড়তে হয় 100% লেস পুরোটাই ফ্রি তো একটা কথা বললো তো আমাকে দিয়ে দিল হ্যাঁ এই জব হ্যাঁ, ঠিক আছে জানলার প্রবাদ আছে কি? ওই বাড়ির বউ হ্যাঁ। আর বই একবার যদি বেরোয় না আর অক্ষত হয়ে ফেরে না তুমি বাবা ওই প্রমাণটা একটু মিথ্যে আমি এই তোমার এই বইগুলো বুঝলে, এগুলো তোমার বউ বিয়ে করেন বউ মানে এই বইগুলো আমি নতুন বইয়ের মতো এই যত্ন নেবো। ঠিক আছে? হ্যাঁ? জানো
হ্যাঁ দিয়ে উঠছি না পুরো কাজের প্রেশার তো কাজের প্রেশার তুমি তো একটা তোমার কাজের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রাখতে পারো। আরে সেটাই তো করেছিলুম একজন মহিলাকে অ্যাসিস্ট্যান্টের জন্য আসতেও বলেছিল আচ্ছা সে ফোনে আসবে না আচ্ছা জানো এম.কম পাস করেছে ল করেছে ল করেছে হ্যাঁ ফোনে বললো আসবো 5,000 টাকা দেবো বলেছিলাম 5,000 টাকা দেবে বলেছিলে, এলো না আসবে না এলো না আসবে না কেন মানে ও হয়তো এর থেকেও হ্যাঁ। কোনো ভালো কাজের সন্ধান পেয়ে গেছে। পেয়ে গেছে হ্যাঁ আমাকে আসবে না না চলি ভাই হ্যাঁ। 50 জায়গায় 50 বই আরে রেখে দেবো নতুন বইয়ের মতো রেখে দেবো। চল, চল। আসি ভাই হ্যাঁ। আসি। আরে রেখে দেবো আরে রেখে দেবো আর আসবে না আসবে না। দরজা খোলা আছে, চলে আসুন। গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং। স্যার হ্যাঁ। এক্স্যাক্টলি আই এম অন টাইম হ্যাঁ হ্যাঁ আপনার সাথে চা করি না না আমি চাই মাত্র খেয়েছি, তুমি বসো বসো, বসো। স্যার কোনো রেফারেন্স করছেন না, খুবই কমপ্লিকেটেড কেস। যদি বলেন আমি আপনাকে হেল্প করতে পারি না না ঠিক আছে ঠিক আছে, এ দেখো বসো বসো বসো। আর থ্যাংক ইউ স্যার আর তোমার প্রথম দিন, আমি চাই না চাপ কেস দিয়ে তোমার সুবিধা হবে। তোমার জন্য অন্য একটা কেস আছে। আর আমি এটাও জানি তুমি কেসটা সলভ করতে পারো। যদি বলেন কেসটা কি হ্যাঁ কেসটা খুব ইজি বাট ইম্পর্টেন্ট। আই টু মাই লেভেল স্যার Yes, yes. I know. আচ্ছা তুমি দেখো আমি বলছি দেখো অ্যাকচুয়ালি স্যার দেখো দেখো হ্যাঁ বলছি দেখো আমার এক বন্ধু, হ্যাঁ অমর ব্যানার্জি, হ্যাঁ অমর ব্যানার্জি পেশায় সে একজন ইঞ্জিনিয়ার। ওকে বাড়ির কাজ, কোম্পানির কাজের এত প্রেশার, এইসব নিয়ে সে একেবারে নাজেহাল অবস্থা। তার জন্য তার এক বন্ধুকে একটা কাজের মেয়ের কথা বলি। প্রবলেমটা কোথায় স্যার প্রবলেমটা প্রবলেম প্রবলেম মানে যে মেয়েটি এসেছিল সেই মেয়েটি অন্য একটি কাজের জন্য অন্য জায়গায় যাচ্ছে। আচ্ছা ভুল করে সে আমার কাছে মানে মানে অমরের কাছে চলে এসেছে। অমর ভাবলো যদি সত্যিটা বলে দেয় তাহলে এই ঘরটা আবার ফাঁকা হয়ে যাবে। মানে স্যার আপনার বন্ধু ওকে কাজে রেখে দিল স্যার কাজে রেখে দিল মানে না স্যার এটা আপনার বন্ধু মোটেই ঠিক কাজ করেনি একটা শিক্ষিত মেয়েকে আপনার বন্ধু হাউসমেট বানিয়ে দিল না স্যার ইটস এ ক্রাইম স্যার আপনার বন্ধুর উচিত ছিল মেয়েটিকে সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়া হ্যাঁ উচিত তো ছিল উচিত ছিল কিন্তু তুমি যে অ্যাঙ্গেল নিয়ে কথাটা ভাবছো কথাটা তা নয়। আসলে মেয়েটিকে না অমরের ভালো লেগে গিয়েছে।
যদি সত্যিটা জেনে যা, তাহলে তাহলে আবার এই ঘরটা ফাঁকা হয়ে যাবে। এই ঘর মানে? এই ঘর মানে অমরের ঘর। ও আচ্ছা, তাই বলুন, তার মানে লাভ এট ফার্স্ট সাইট। Exact. ঠিক Love আছে, আমি দেখছি। at first sight. অমরের আচ্ছা, তুমি তুমি দেখো। হ্যাঁ, তাহলে আমি আপনি আমাকে কিছু বলতে যাচ্ছিলেন স্যার। আচ্ছা আচ্ছা মানে আপনার কি মনে হচ্ছে যে এটা জেনে কি হবে এরকম একটা কিছু আছে কি? আমি ভাবছি হ্যাঁ। অমর মানে ওই মেয়েটি যদি জেনে যায়, তখন আমি তো এইটাই বলতে চাইছি। হ্যাঁ তখন কি করবে? মেয়েটি কি অমরের নামে কেস করবে, নাকি কোর্টের বাইরে নিজেদের মধ্যে মিটমাট করবে? ঠিক আছে স্যার, আপনি যান, আমি দেখছি। দেখছো তো? একদম। হ্যাঁ, তাহলে আমি অফিস চললাম। অফিস? অফিস মানে কোর্ট। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, কোর্টে চললাম। তুমি এক কাজ করবে, যদি কোনো কোর্ট কস আসে তুমি অ্যাটেন্ড করো, আর কেসটার ব্যাপারে যদি কোনো রেফারেন্সের প্রয়োজন হয়, এখানে বইগুলো আছে, এর থেকে রেফারেন্স নেবে। ঠিক আছে? হ্যাঁ। ওকে। ও মানে এই কেসটার ব্যাপারে মাথাকে বেশি কাজে লাগাবে। হ্যাঁ, মানে বুদ্ধিতে বেশি জোর। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তুমি দেখো, আমি আসছি। হ্যাঁ। অমর, অমর, Yes, অমর কই? কি অমর? অমর, অমর ব্যানার্জি, কে অমর ব্যানার্জি? অমর ব্যানার্জি, আপনি ছেলে না? কি মানে? এই একটু আগে শুনলাম যে অমর ব্যানার্জি মিস্টার বিজয় খুব ভালো করবে। কারেক্ট। সে এখন কোথায়? সেটা বাড়িতে থাকবে? বাড়িতে থাকে? এটা কার বাড়ি? এটা মিস্টার মিত্রের বাড়ি। আর উনি মস্ত বড় ব্যারিস্টার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু থ্যাংক ইউ কেন? ওই যে বললেন মিস্টার মিত্র একজন মস্ত বড় ব্যারিস্টার। হ্যাঁ বলেছি, কিন্তু সেটা তো আমি মিস্টার মিত্রের কথা বলেছি, আমি তো আপনাকে কিছু বলিনি। এই তো বললেন, এই তো বললেন মিস্টার মিত্র একজন মস্ত বড় ব্যারিস্টার। আরে বাবা, বলছি তো বলেছি, আমি মিস্টার মিত্রের কথা বলেছি। আর উনি এখন কোর্টে। কোর্টে? আমি কে? কি আশ্চর্য, আপনি কে? তো আমি কি করে জানবো বলুন তো? আপনি জানেন না? আপনি না জানেন তুমি কি করে বললেন মিস্টার মিত্র একজন মস্ত বড় ব্যারিস্টার? আরে বাবা, আমি সেটা মিস্টার মিত্রের কথা বলেছি, আমি আপনার কথা বলিনি। আপনার কোনো কাজ নেই? আমাকে স্যার অনেক কাজ দিয়ে গেছে, আপনি আসুন তো। এই বলছেন মিস্টার মিত্র একজন মস্ত বড় ব্যারিস্টার, আমি এখানে দাঁড়িয়েছি, আমি কিছু বুঝতে পারছি না। আপনি আসুন না, আমি মিস্টার মিত্রের কথা বলেছি। আর উনি এখন বাড়িতে নেই, উনি এখন আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি মিস্টার মিত্র। মানে আর এই যে বাড়িতে আপনি রয়েছেন, এটা অমর ব্যানার্জির বাড়ি। কি বলছেন আপনি? বুঝতে পারছেন না? আমি মিস্টার মিত্র ব্যারিস্টার, আর অমর ব্যানার্জি একজন বিশাল ইঞ্জিনিয়ার। এনিওয়ে আমি অমরকে কতগুলো লয়ের বই দিয়েছিলাম। আমার একটা ইম্পর্টেন্ট কেস এসেছে, পার্টি চেম্বারে বসে আছে, আমার বইগুলো দরকার। তিনটে ছিল, একটা আটটা। এই তো এটা আমার। Nice to meet you. Yeah. Nice to meet you.
নাইস টু মিট ইউ বাই তুমি যে আমাদের কি ভাবছো কেসটা তেমন না। আসলে মেয়েটাকে অমরের ভালো লেগেছে। অমর ভেবেছে যদি সত্যিতে ওকে বলে দেয় মেয়ে যদি চলে যাবে তাহলে এই ঘরটা আবার ভাঙা হয়ে যাবে। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো নীল দিগন্তে বসন্তে পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পারে উদাসী গন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী গন্ধায় গুড ইভিনিং স্যার গুড ইভিনিং। এটা আমার ঘর? হ্যাঁ, চেনাই যাচ্ছে না। স্যার সকাল থেকে কোনো ফোন কলসও আসেনি হ্যাঁ? আর কোনো ক্লায়েন্টও আসেনি, তাই ভাবলাম আপনার এই ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা স্যার আপনার এই কোর্টের কেসটার কি হলো? কোর্টের কেসটা? ও কোর্টের কেসটা না, ক্লায়েন্ট ডিগ্রি পেয়ে গেল। এমন সব এভিডেন্স শো করেছি না যে সরকারি উকিলের মুখ লক অ্যান্ড কি করে দিয়েছি। লোকের কি করে দিলেন? হ্যাঁ, আচ্ছা তোমাকে যে সকালে কেসটা দিলাম সেটার কি হলো? স্যার হ্যাঁ কেসটা আমি খুব মন দিয়ে ভেবেছি। কেসটাতে অনেক প্রবলেম আছে স্যার। মেয়েটা ফ্রড কেস করতে পারে। এটা শর্ট কেস করতে পারে? হ্যাঁ, আপনার বন্ধুর বাঁচার কোনো চান্স নেই। মানে কোনো চান্স নেই? দেখুন স্যার, কোর্টের বাইরে একটা কিছু করা যেতে পারে, কোর্টের ভেতরে কিন্তু কিচ্ছু করা যাবে না। কোর্টের বাইরে ওরা যদি নিজেদের মধ্যে একটা গটাপ ফটাপ করে নেয় তাহলে এই একটাই বাঁচার রাস্তা আছে। কিন্তু সেটা কিভাবে? দেখুন স্যার, মেয়েরা সত্যি কথা বলতে জানে এইরকম পুরুষ মানুষকেই বেশি পছন্দ করে। তাই আপনি আপনার বন্ধুকে গিয়ে বলুন মেয়েটিকে সোজা সব কথা খুলে বলে দিতে। আরে সেটাই তো বলতে পারছে না। কেন স্যার, আপনার বন্ধু বোবা নাকি? বোবা কেন? তাহলে? আসলে বলার হিম্মত পাচ্ছে না। তাহলে এক কাজ করুন স্যার, আপনি বরঞ্চ আপনার বন্ধুর হয়ে মেয়েটিকে একটি চিঠি লিখে দিন, পরিষ্কার করে সব কথা সেখানে আপনি জানিয়ে দিন। এই একটাই রাস্তা আছে। তুমি দেখো, আমি বলছি। আমি? হ্যাঁ, ঠিক আছে, দিচ্ছি, আপনি বলুন। বলুন স্যার। দেখো অ্যাড্রেস করো হ্যাঁ। মিস বিদিশা। বিদিশা? হ্যাঁ, মানে দেখো, যেদিন থেকে তোমায় আমি দেখেছি আমার দু চোখের পাতাই ফেলতে পারছি না। বুঝতে পারছিলাম না তুমি কি জন্য এসেছো। হাউসমেট নাকি ব্যারিস্টারের অ্যাসিস্ট্যান্ট? বুঝতে পারছিলাম না। আপনি তো বলছেন না? আচ্ছা,
মানে সারা জীবন আমার থেকে রেখে দিই। যদি কোনো অন্যায় করে থাকি, যদি কোনো আচ্ছা যদি কোনো অন্যায় করে থাকি, ক্ষমা করে দিই। এবার নিজের আগে খেয়ে যাও ব্যানার্জি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, লিখে দাও অমর ব্যানার্জি। আচ্ছা তোমার জানিব না, চিঠিটা পড়ে অমরের চিঠিটা পড়ে বিদিশা কি করবে? চিঠিটা ছিঁড়ে ফেলে দেবে, নাকি তার নামে কেস করবে, নাকি নাকি অমরকে সারা জীবনের জন্য জীবন সঙ্গী করে নেবে? হ্যাঁ, যদি কেসি করার হতো তাহলে বিদিশা এত সুন্দর করে আপনার এই ঘরটাকে সাজিয়ে রাখতো না। আর মিস্টার মিত্রের ওই লয়ের বইগুলো নিয়ে চলে যাওয়ার পরেও মিস্টার অমর ব্যানার্জির হয়ে এই লাভ লেটার লিখতে বসতো না। তুমি সব জেনে গেছো? হ্যাঁ মশাই, আমি সব জেনে গেছি। এই অমর, আরে ভাই গুড ইভিনিং। ভাই গুড ইভিনিং। ভালোই হয়। বল। তবে যাই বলিস ভাই, হ্যাঁ 3 মাসের মধ্যে ঘরের চেহারাই পাল্টে গেছে। বুঝলি? এরকম হ্যাঁ, বৌদি কুল তোমরা ভেতরে কেন? তাহলে কখন আসছিস? তুই তো জানিস আমার কোনো কাজে লেট নেই, যথাসময় পৌঁছে যাবো। এখন অভিনন্দন জানিয়ে রাখলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোম্পানি এবার সিইও তোকেই করবে, বুঝলি? বলছিস? ভালো কাজ না ভাই? তুই তো জানিস সিওর চেয়ারটা আমার কতদিনের স্বপ্ন বল। ভালো হোটেল ঠিক দিতে হবে কিন্তু। আরে ঠিক আছে ঠিক আছে, গাছের কাঁঠাল আর গোপেতে। নিজের কাছে কাঁঠাল হলে গোপে তেল দিয়ে রাখলে কোনো ক্ষতি নেই, বুঝলি? বুঝলো? দাঁড়া দাঁড়া। আচ্ছা ঠিক আছে। চা করে দিয়েছে এখন চা করে দিচ্ছে। আহ, আচ্ছা আচ্ছা। বলছি ইয়ের কি খবর? রূপার কি খবর? রূপা, হ্যাঁ রূপা তো খুব ভালোই আছে। হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ। বিয়েটা কবে করছিস? দেখি কি দেখি? খুব তাড়াতাড়ি করবো। আমি তো আমাদের অফিসে প্রমোশন অ্যানাউন্সমেন্ট। একদম। তোরও কিন্তু নাম আসে, আমি দেখলাম। তাই? তোর নাম আছে, হ্যাঁ। বলছি কই গো? বৌদি কোথায় গেল? দেখ দেখ দেখ। তুমি এত ব্যস্ত হও, টাকা তো করতে দেবে নাকি? এই তো, এই তো, না না, তো ঠিকই। আরে বৌদি রাধিকা, অনেকদিন বাদে কিন্তু এলেন আপনি। একদম। কেমন আছেন বলুন? ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি বৌদি।
আচ্ছা বৌদি, হ্যাঁ, আপনার কোনো বোন টোন নেই? কেন বলুন তো? 3 মাস আগে অমরকে দেখেছি, আজ দেখছি সবই কপাল। না না, আমার কোনো বন্ধু নেই। ব্যাকলা রূপা কি দোষ করলো জাদু? এই, কি ব্যাপার? রূপাকে? আরে যা জোকিং বৌদি। জোকিং না, রূপা হচ্ছে আমাদের অফিস করে যেমন দেখতে তেমনি স্মার্ট, বুঝেছো? এ নেতা, আজকে কি সব বলে দিবি বৌদি? আর আমাদের অফিসে অ্যানুয়াল ডে পার্টি আছে, আচ্ছা। আপনি অবশ্যই আসবেন কিন্তু। একদম। আর রূপার সঙ্গে আলাপ করিয়ে দেবো। তাহলে আমরা আসি, ঠিক আছে? একদম। রাজু, হ্যাঁ। ও, কথায় কথায় আসল কথাই বলতে ভুলে গেছিলাম। এই নে তোর চাবি, আর তোর ব্যাংকের লোনটাও পাস হয়ে গেছে। তাহলে এখন আসি? হ্যাঁ। ঠিক আছে। ঠিক। এই, কি ব্যাপার গো? কিসের চাবি দিল তোমাকে? সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আচ্ছা, সকালে তুমি যেন কি যেন একটা বলবে বলছিলে? না না, আমি তোমারটা বলে তোমারটাকে জিজ্ঞেস করেছি। এই তুমি বলো, তারপর আমি। অসম্ভব, আগে তোমারটা বলো। লেডিজ ফার্স্ট, আগে তুমি বলো। এই একটা কথা দিয়েই তোমরা সব মেরে দাও না? আচ্ছা ঠিক আছে, আগে চোখটা বন্ধ করো। কেন? বন্ধ করো, তারপরে বলো। আচ্ছা, না করলাম। এবার দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ধরো। কই? নি, সত্যি? আমাদের মধ্যে একজন বিশেষ অতিথি আসতে চলেছে। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি তুমি আমার জীবন আর তুই ছাড়া আচ্ছা এবার হয়েছে, এবার তোমারটা বলো। যে আসছে তার জন্য একটা স্পেশাল গিফট। আরে বাবা, কি সেটা তো বলবে। রাজার হাটের সামনে একটা ফ্ল্যাট নিলাম। হ্যাঁ? ফ্ল্যাট? হ্যাঁ, মানে? মানে আবার কি, যে আসছে তার জন্য এবং তার মায়ের থাকার জন্য একটা সুবন্দোবস্ত করে দিলাম। এই, হ্যাঁ, শোনো শোনো শোনো। দাম গো? বলছি দাম বলছি, সাউথ ফেসিং ব্যালকনি, সেখান থেকে পুরো কলকাতা শহরটা দেখা যাবে। দাম দাম 55 লাখ। 55 লাখ? হ্যাঁ। ওরে বাবা, এই তো তোমার স্যালারি 7 টাকায় চলে যাবে প্রিমিয়াম আরে দিতে। ছাড়ো তো, ছাড়ো সব কথা ছাড়ো। এই দেখো, কালকে আমাদের অফিসের অ্যানুয়াল ডে ফাংশন, সেখানে প্রতি বছর কারুর না কারুর প্রমোশন হয়। তো তো আবার কি, তো এবারে সিও পদের জন্য আমার নামটা নমিনেটেড হয়েছে। তাতে কি হবে? তাতে ধরো স্যালারি বেড়ে 3 গুণ, আর আমার কিছু জমানো আছে। ওইসব নিয়ে তুমি একদম টেনশন করো না তো। না, টেনশন করো না তো। আমি সব কিছু প্ল্যান করে রেখেছি। প্ল্যান করে রেখেছে। আর তুমি যখন আমাকে দিলে না, এটা তার থেকে আর কিছু না, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে জানি না যাবো কতদূরে এখনো আমার কোড়া কপালে আজ আমার সন্ধে সকালে বাবা, দারুণ দারুণ। এই বলো, এই তুমি একটুখানি বসো, আমি তোমার জন্য বড় ছোট কফি করে নিয়ে আসি। কি হলো বলো? বসো। আরে বলো কি? বলছি, আমাদের অফিসের পার্টি তোমার কেমন লাগছে? দারুণ লাগবে।
এরকম জাঁকজমক পার্টি আমি এর আগে দেখিনি। এই কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তুমি আমার জীবনে আসার পর আমার এই আই লাভ ইউ। থ্যাংক ইউ। প্রথমে তো আমি ঘাবড়েই গিয়েছিলাম। কেন? সিইও রাজুকে করে দিল, তার মানে আমি বাদ। তো ধরাস করে উঠলো না? হ্যাঁ গো, হ্যাঁ। বুঝতে যেন ধরাস করে উঠলো। তারপর বোর্ড অফ ডিরেক্টরসে একটা নতুন নাম সংযোজন হলো, মিস্টার অমর ব্যানার্জি। আমি তোমাকে একটা কথা বলার আছে। হ্যাঁ, কি বলো বলো। বলছি কি, ওই তোমার ওই বসের ওয়াইফকে হ্যাঁ, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। কেন? না, আর তাছাড়া তুমি ভাবো হ্যাঁ। ওরকম একটা সুন্দরী মহিলা ওই বৃদ্ধ হ্যান্ডিক্যাপ বসকে বিয়ে করলো কিসের জন্য গো? কিসের জন্য আবার? টাকার জন্য। এসব মেয়েরা টাকা ছাড়া কিছু বোঝে না, বুঝেছো? থাকে ওসব কথা ছাড়ো, সেটা কথা ছাড়ো। অবশ্য তুমি ঠিকই বলেছো, তবে ওর চাউনিটা কিন্তু আমার মোটেই ভালো লাগেনি। ও কিন্তু বারবার তোমার দিকেই তাকাচ্ছিল। দেখেছো? সব নোটিস করেছি আমি। ওর চাউটা তোমার কেমন লেগেছে? একটুও ভালো লাগেনি আমার। একটুও ভালো না। লাগে। আচ্ছা আচ্ছা, তুমি যখন আমাকে প্রথমবার দেখেছিলে হুম। তখন কি আমি চেয়েছিলে? এই শোনো, আমি না ওর মতো চাইনি, বুঝেছো? তাহলে কিরকম হ্যাঁ। চেয়েছিলে? আমি অত সাথে তোমাকে বোঝাতে পারবো না, তুমি থাকো। আমি এবার তোমাকে শোনো না, শোনো না, এই। না না না, আমার একটু সময় নেই বাবা। আমি একদম না। পরে পরে ফোন না, করবে। শেষ হবে না নাকি? ডিরেক্টর, হ্যাঁ? খোলা আছে দরজা। তুমি মানে আপনি? আবার আপনি কেন? তুমি বলতে পারো। না, তার হয় না। এখন আপনি আমার অফিসের বস। ও তাই? তাহলে থ্যাংক ইউ বললে না তো। তোমাকে আমি সিইও থেকে বোর্ড অফ ডিরেক্টর করে দিলাম। থ্যাংক ইউ। পার্টিতে তোমার ওয়াইফকে দেখলাম, বেশ সুন্দরী। তা কোথায় তোমার ওয়াইফ? ভেতরে। তা তোমার ওয়াইফ কি আমার থেকেও সুন্দরী? তোমার চেয়ে সুন্দরী কিনা জানি না, তবে ওর মন তোমার চেয়ে অনেক বেশি সুন্দর। ও কেমন আছো? দেখে কি মনে হয়? দেখে কি আর বোঝা যায়? এই যে আমি এত বড় একটা কোম্পানির মালিক, এত টাকা, এত পাওয়ার, তবু যেন মনে হয় আমার কিছু একটা নেই, একটা শূন্য জীবন। এই শূন্য জীবনটাই তো তুমি বেছে নিয়েছিলে। থাক সে কথা। তা এত রাতে কোনো প্রয়োজন ছিল ম্যাম? Don't call me ma'am. এত তাড়াতাড়ি সব ভুলে গেল? ভুলিনি কিছুই, তবে মনে করতে চাই না। পাস্ট ইজ পাস্ট। এখন আপনি আমার অফিসের বস, আর এটাই ফ্যাক্ট। তোমাকে বোর্ড অফ ডিরেক্টরে ইনক্লুড করেছি একটি মাত্র কারণে, যখন খুশি তোমার সঙ্গে মিট করতে পারবো। হ্যাঁ পারবো। অফিসিয়াল ম্যাটার থাকলে আমরা নিশ্চয়ই মিট করতে পারবো। আরে কি আপনি? হ্যাঁ, পাশ দিয়ে যাচ্ছিলাম, গাড়িটা ব্রেকডাউন করলো। ড্রাইভার বললো পাশে মিস্টার অমরের বাড়ি, তাই চলে এলাম। কোনো অসুবিধা পেতাম না তো? না না, ঠিকই বলছেন আপনি। পার্টিতে তো আপনার সঙ্গে আলাপই হয়নি। আর কি আপনার গাড়িটা খারাপ হলো, তাই তো আপনার মতো মানুষের পায়ের ধুলো হলো আমাদের বাড়িতে।
হ্যালো, হ্যাঁ, ওকে ওকে, আই এম কামিং, আমার গাড়ি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আসি আমি, বাই, পরে দেখা হবে। অমর, অমর, গুড মর্নিং স্যার। তুই এখন ডিরেক্টর, স্যার তো বলতেই হবে, অনেক কথা বলে কথা। তুই এত সকালে কি ব্যাপার? কেন আসতে পারি না? আসতে পারিস, এখনকার খুব একটা আসিস না। এসেছি অফিসিয়াল কাজ। অফিসিয়াল কাজ? হ্যাঁ, ম্যাডাম পাঠিয়েছে। ম্যাডাম পাঠিয়েছে? হ্যাঁ, তো সার্ভিস বুকে নাকি বিদিশাপতির নামটা তোলা হয়, তাই বৌদিকে সঙ্গে করে অফিসে নিয়ে যেতে বলেছে। আর এই দায়িত্বটা আমার উপর দিয়েছে। আসছিস? তুই এখন কোম্পানির সিইও, তোকে দিয়ে ম্যাডাম মেসেঞ্জারের কাজ করাচ্ছে? ডিরেক্টরের বাড়িতে যাকে তাকে পাঠানো যায় না। আচ্ছা তুই বস, আমি ওকে বলি রেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বল বল। রেডি হয়ে নাও, তোমাকে তো অফিসে যেতে হবে আমাদের। হ্যাঁ, শোনো না, বলছি আমার সার্ভিস বুকে তোমার নাম নমিনি হিসাবে নেই, তোমাদের দাবি সঙ্গে অফিসে যেতে হবে। আমি সেকেন্ড যাবে যাচ্ছি। অমর, ভাই আমি একটা বিষয় লক্ষ্য করেছি, রিক্তা ম্যাডাম তোকে নিয়ে একটু বেশি কনসার্ন। এটা হলো আমার পার্সোনাল জাদু। তাই? হ্যাঁ তাই। তা না হলে বৌদির নামটা সার্ভিস বুকের নমিনি হিসাবে নেই, তাহলে ম্যাডামের কত চিন্তা। তবে একটা কথা, ম্যাডাম কিন্তু খুব চার্মিং। তবে আমি একটা বিষয় কিছুতেই মেলাতে পারছি না। কি? বড় সাহেবের বয়স প্রায় 65, হ্যাঁ। তার উপর আবার হ্যান্ডিক্যাপ। ওই জন্য বুদ্ধা তার বউকে এই জন্য ইন্ট্রোডিউস করায়নি। আচ্ছা। সবটা ভাগ্য ভালো। আরে একটা যাই করছিস সে তো। ভাববে, তুই ছাড় ছাড়, যার বউ সে ভাববে, তোকে অত পাতা খাওয়াতে হবে। প্রথম যখন গাড়ি থেকে নামলো, আমি তো হলো বড় সাহেবের মেয়ে খুঁজি। তারপর বললো থার্ড ওয়াইফ। এই বয়সে বুদ্ধা ভালোই খেল লাগাচ্ছে। সব বড়লোকদের ব্যাপার, বুঝলি? সব ভেবে আমাদের কোনো লাভ নেই। আচ্ছা, তবে একটা মেয়ের বসে মেয়েকে বিয়ে করিল? হ্যাঁ, মানে মেয়েটারও বলি হারি, কি দেখে বুদ্ধাকে বিয়ে করলো? কি হবে? পয়সা দেখে। এইসব মেয়েরা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না, বুঝলি? পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। এই সমস্ত মেয়েরা এরকমই হয়, যার কাছে দেখবি যত পয়সা তার সে হ্যান্ডিক্যাপ হোক আর যাই, বুঝলি? সেটাও ঠিক। বুঝলো? ও এই, শোনো না, তোর খাবারগুলো সব আমি ready করে রেখেছি। তুই শুধু খাবার সময় খাওয়া করে দিও। এই শোন না, বল বলছি, আমাদের অফিসে একটু ঘুরিয়ে দেখা। হ্যাঁ, চিন্তা নেই, ঘুরিয়ে দেবো। তাহলে এখন আসি বস। ঠিক আছে। এলাম, হ্যাঁ? সাবধানে যাও। হ্যাঁ, হ্যাঁ। সাবধানে যাও। তুমি খেয়ে নিও কিন্তু, হ্যাঁ, হ্যাঁ, সময় হ্যাঁ। মতো। রাজু, সাবধানে নিয়ে যাও। একদম ভাই। বুঝেছো? তুমি ফিরে এলে? আমি রিক্তা। তুমি? তোমার বউ না বলে তো পর্যন্ত ঝুঁকতে পারছিলাম না। হোয়াট? তার আমি মানে? বাইরে অনেকক্ষণ ওয়েট করছিলাম। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমার আর কিছু ভালো লাগছে না। কি বলতে চাইছো কি তুমি? তার মানে গতকাল গাড়ি খারাপ হওয়াটা তোমার বাহানা ছিল?
রাইট। কাল তোমার বাড়িটা চিনি নিতে এসেছিলাম, তাই তো কাল রাতেই ফোন করলাম। তোমার সার্ভিস বুকে নমিনি হিসেবে তোমার ওয়াইফের নাম নেই। ব্যাস, তোমাকে আমার বাড়িতে ডাকলে আসবে না জানি, তাই তো রাজুকে দিয়ে তোমার ওয়াইফকে ডেকে পাঠাবে। কি বলতে চাইছো কি তুমি? কাল পাখিতে তোমাকে দেখার পর থেকে আমার সব পুরনো কথা মনে পড়ে গেল। বিশেষ করে তোমাকে ছাড়া আর কিছু ভালো লাগছে না। কাল কাল যখন তোমাকে দেখলাম, সত্যি সত্যি আমার সব পুরনো কথা মনে পড়ে গেল। তুমি তুমি আমাকে আগের মতো ভালোবাসতে পারো না? না, পারি না, পারি না। তোমাকে আমি আগের মতন ভালোবাসতে পারি না। তুমি এখান থেকে বেরিয়ে যাও। সেদিন তো তুমি আমাকে ছেড়ে এত মুহূর্তও থাকতে পারতে না। হয়তো ভুল করেছিলাম, হয়তো ভুল করেছিলাম, কিন্তু তোমাকে সত্যি আমি ভালোবেসেছিলাম। কিন্তু তুমি টাকা পয়সা লাক্সারির জন্য তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করেছিলে, বুঝলে? তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। সেদিন সেদিন আমি বুঝতে পারিনি, আজ বুঝতে পেরেছি। সেদিন সেদিন আমার চোখে স্বপ্ন ছিল নিজেকে প্রতিষ্ঠিত করার। কেমন জানি একটা নেশা লেগে গেছিল। তখন আমার স্বপ্ন ছিল প্রচুর টাকা আর ক্ষমতার অধিকারী হওয়ার, আর আর পেয়েওছি। কিন্তু কিন্তু এগুলো ছাড়াও মেয়েদের অনেক কিছু প্রয়োজন যা আমি পাইনি। I'm not satisfied, my good husband. কিন্তু তুমি আমাকে শিশু করো। আজ তুমি তোমার ভালোবাসাকে আমায় করিয়ে দাও, প্লিজ। তুমি চলে যাও, তুমি চলে যাও বলছি, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি শুধু তোমার তুমি আমাকে আজ ভালোবাসো, প্লিজ। না, Please, please, please. চলে যাও, চলে যাও তুমি। না, আমি যাব না, আমি যাব না। তোমাকে বোর্ড অফ ডিরেক্টরে ইনক্লুড করেছি, সে কি এমনি এমনি? আমি যা বলবো তুমি তা শুনতে বাধ্য। After all, I am your boss. Please, please. বেরিয়ে যাও, তুমি ঘর থেকে বেরিয়ে যাও। আমাকে রিফিউজ করার ফল তুমি পাবে। আমি তোমাকে সুখে থাকতে দেব না। আমি তোমাদেরকে আদালত পর্যন্ত দূর করিয়ে ছাড়বো। Mind it! I am Rita! আমার কিন্তু খুব টেনশন হচ্ছে রাজদা। বড় সাহেব হঠাৎ অমরকে ডেকে পাঠালো কেন? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। তবে তবে বড় সাহেব বেশ রেগেও ছিল। আমি তো বুঝতে পারছি না। প্রথম দিন থেকে ওই মহিলাকে আমার একদম সুবিধা মনে হয়নি। ওই মহিলা একদম সুবিধার নয়। কি গো? কি হয়েছে? আরে বলবে তো, চুপ করে আছো কেন? কেন রেখেছিল? কি হলো বড় সাহেব? এটা কি? আমাকে দিন, আমাকে। রেজিগনেশন লেটার? কিন্তু কেন? আমাকে সই করে দিতে বলেছি, আমি করিনি। কেন?
বলছিস তুই? I mean, hacking to rape? তোরা চলে যাওয়ার পর রিক্তা এসেছে। ও ইচ্ছে করে বিধির সাথে তোকে নিয়ে অফিসে নিয়ে গিয়ে ব্যস্ত রেখেছে। এখন আপনার ঘরে আমাকে হঠাৎ করে পিছন থেকে জড়িয়ে ধরে, জানিস? হ্যাঁ গো, বুঝছিস তুই? আমি জোর করে ওকে ঘর থেকে বের করে দিতে চেয়েছি, জানিস? বের করে দিয়েছি। ও আমার উপর রেগেই গেছে, জানিস? রেগে গেছে। তারপর বড় সাহেবকে ও মিথ্যে কথা বলেছে। আমি নাকি ওকে রেপ করার চেষ্টা করেছি, কিন্তু আমি ওর বিরুদ্ধে কেস করবো। তোর কি মাথা খারাপ হলো? হ্যাঁ, মাথা খারাপ হচ্ছে, আমি ওর বিরুদ্ধে কেস করবো। তুই জানিস তুই কি বলছিস? দেখ, কোনো পুরুষ যদি কোনো মহিলার ওপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, কোর্ট এটাকে বিশ্বাস করবে। কিন্তু কোনো পুরুষ যদি বলে কোনো মহিলা তার উপর রেপ করার চেষ্টা করেছে, লোকেরা শুনে হাসবে। আর এরকম কেস কোর্টে অ্যাকসেপ্টই করবে না। কিন্তু আমার মতে বলে তোর সার্ভিসের কথা চিন্তা করে বড় সাহেবের হাতে পায়ে ধরে কেসটা মিটিয়ে নে। তাহলে তুই কি বলতে চাইছিস? যে কাজ আমি করিনি তার জন্য আমি ক্ষমা চাইবো? হ্যাঁ। না, আমি ক্ষমা চাইবো না। হ্যাঁ, ঠিকই বলছিস। না, ঠিক বলছিস না তুই? আমি বলছি তুই এত টাকা লোন নিয়ে ফ্ল্যাট কিনেছিস, মাসকে এত টাকা প্রিমিয়াম, বলি ওকে বোঝা। সবসময় অফিসে, কারখানায়, সমস্ত সেক্টরে পুরুষরাই মহিলাদের ওপর সেক্সুয়াল হ্যারাস করে, কিন্তু এক্ষেত্রে কেসটা আলাদা। আমি জানি তুমি এই কাজ করতেই পারো না, তবে আমিও ছাড়বো না। আমি এই কেসটা নিজে লড়বো। আমি মিথ্যার বিরুদ্ধে লড়বো, আমি সত্যের জন্য লড়বো। আই ফাইট। বলি আপনিও? হ্যাঁ হ্যাঁ, আমি। সাবিত্রী যদি সত্যবানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে, তাহলে আমি কেন নয়? আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে। জানি না এই কেসটা আমি হারবো না জিতবো, কিন্তু বিশ্বাস করে এই কাজ আমি করিনি। আমি জানি। আমরা কেস করবো, উইল ওয়ান ফাইট। আমরা জিতবো, আমরা লড়ে জিতবো, আমরা লড়ে জিতবো, আমরা লড়বো, আমরা লড়বো। Please be seated. Mr. Banerjee, please may proceed. Thank you, Your Honor. Your Honor, আমাদের সমাজে দু ধরনের মানুষ আছে, নারী এবং পুরুষ। শাস্ত্রে আছে নারীরা হলো নদীর জলের মতো, যতক্ষণ সেই নদীর জল তার কিনারার মধ্যে থাকে ততক্ষণই সমাজে খুশির বন্যা বয়ে যায়, কিন্তু যখন সেই জল তার কিনারা টপকে যায় তখনই হয় ধ্বংস, অর্থাৎ বিনাশ। আমাদের আজকের কেসটাও ঠিক তাই। এখানে একজন নারী, সে তার মর্যাদা লঙ্ঘন করেছেন। একজন নারী, সে তার সেক্স নিবারণ করার জন্য তারই অফিসে চাকুরিরত একজন পুরুষকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করার চেষ্টা করেছে। আর যখন সেই পুরুষটি তার এই অন্যায় ইচ্ছা পূরণে অস্বীকার করে, তখন সে তার পাওয়ার এবং পজিশনকে কাজে লাগিয়ে তাকে বাধ্য করে রেজিগনেশন লেটার লেখাতে। ইওর অনার, ওই পুরুষটি হলো মিস্টার অমর ব্যানার্জি। আর যেই মহিলা এই জঘন্যতম কাজটি করেছেন তিনি হলেন মিসেস রিক্তা সিনহা। ইওর অনার,
আমি আপনার আদালত থেকে আমার মক্কেল মিস্টার অমর ব্যানার্জির জন্য সুবিচার আশা করি। দ্যাটস অল ইউর অনার। বাহ, 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 বাহ। চমৎকার চমৎকার, কি সুন্দর বক্তৃতা, কোনটা একেবারে ভরে গেল। তবে মিসেস বিদিশা ব্যানার্জি, আপনি লয়ার না হয়ে কোনো রাজনৈতিক দলের লিডার হলে মনে বেশ ভালো করতেন। উনি বলেছেন সমাজে দু শ্রেণীর মানুষ আছে, এক স্ত্রী আর এক পুরুষ। কারেক্ট, একদম ঠিক বলেছে। কিন্তু সীমানা দুজনের জন্য সমান হতে হবে তো। স্ত্রী কিনারার মধ্যে থাকবে আর পুরুষ ষাঁড়ের মতন শিং উঁচিয়ে। অর্ডার, 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 অর্ডার। আমি কোনোদিন শুনিনি কোনো মহিলা কোনো পুরুষকে চোখ মেরেছে বা সিটি মেরেছে। আচ্ছা আচ্ছা, তর্কের খাতিরে ধরেই নিলাম মিস্টার অমর ব্যানার্জি একজন হ্যান্ডসাম ও সুদর্শন পুরুষ। আর তর্কের খাতিরেই কেন, সত্যিই তো মিস্টার ব্যানার্জি একজন সুদর্শন পুরুষ। আর মিসেস রিক্তা সিনহা মিস্টার ব্যানার্জির উপরে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। আমি এটা বুঝতে পারলাম না এটা কেন হলো বা কখন হলো। আর এটা জানার জন্যই মিস্টার অমর ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাইছি মিলট। অনুমতি দিলাম। থ্যাংক ইউ রানা। অমর ব্যানার্জি হাজির। গীতায় হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বয় মিথ্যা বলিব না। আপনার নাম? অমর ব্যানার্জি। অমর ব্যানার্জি, আপনি কিন্তু সত্যি ভাগ্যবান। হ্যাঁ, মহিলা দ্বারা এক পুরুষ রেপ। আচ্ছা যাই হোক, ঘটনাটি কবে ঘটেছিল? 17 নভেম্বর। তার মানে 16 নভেম্বর আপনার কোম্পানিতে অ্যানুয়াল ডে পার্টি ছিল, কারেক্ট? হ্যাঁ, ওই দিন পার্টিতে কী কী হয়েছিল? তেমন কিছু না, প্রতিবারের মতন খাওয়া দাওয়া, নাচ গান আর প্রমোশন অ্যানাউন্সমেন্ট। আপনি প্রমোশন পেয়েছিলেন? হ্যাঁ, কি পোস্ট পেয়েছিলেন? কোম্পানি আমাকে ডিরেক্টরে ইনক্লুড করেছে। আপনি চাইলেন জিলেবি আর পেয়ে গেলেন রাত। আপনার কি মনে হয় কি কারণে এমন হলো? আই মিন টু সে, কি কারণে সরাসরি আপনাকে বোর্ড অফ ডিরেক্টরে সামিল করে নিল? কোম্পানি আমার কাজে ইমপ্রেসড হয়েছে তাই। আপনি মিথ্যে বলছেন মিস্টার ব্যানার্জি। ইয়েস, আপনি মিথ্যে বলছেন। আপনি আপনার কলিগদের বলেছিলেন আপনার প্রমোশনের কারণ হলো পার্সোনালিটি জাল। এম আই রাইট? হ্যাঁ, এটা আমি এমনি বলেছিলাম। বলেছিলেন কি না? হ্যাঁ, বলেছিলাম। পয়েন্ট টু বি নোটেড, নট মিস্টার ব্যানার্জির প্রমোশনের কারণ হলো ওনার পার্সোনালিটি জাদু। মানে ওনার পার্সোনালিটিতে গলে কি মিস্টার রিক্তা সিনহা বোর্ড অফ ডিরেক্টরে সামিল করে নিয়েছে। আমার বলার অন্য মানে ছিল। মানে নিয়ে আপনাকে ভাবতে হবে না। লেখাপড়া করেছি, লেখাপড়া করে এমএ পাস করে এলএলবিও করেছি, মানেটা আমি ঠিক বার করি। আপনি শুধু আমার প্রশ্নের ওই ঠিক ঠিক উত্তরটা দিন। হ্যাঁ, ওই দিন পার্টিতে আর কি কি হয়েছিল? তেমন কিছু না, ওই নাচ গান, খাওয়া দাওয়া আর প্রমোশন অ্যানাউন্সমেন্ট আমি তো আগেই বললাম। আপনি প্রমোশন পেয়েছিলেন? হ্যাঁ, কি পেয়েছিলাম, বললাম তো, ডিরেক্টর আমি হয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ডিরেক্টর পদে আপনি নিযুক্ত হয়েছিলেন। আপনার কি মনে হয় কি কারণে হলো? এটা আমার পার্সোনালিটির জাদু। আপনি ভুলে গেছেন আপনি আপনার কলিগদের বলেছিলেন আপনার প্রমোশনের কারণ হলো পার্সোনালিটি জাদু। আচ্ছা মিস্টার ব্যানার্জি, 16 নভেম্বর আপনার কোম্পানিতে অ্যানুয়াল ডে পার্টি। হ্যাঁ, 17 নভেম্বর মিসেস রিক্তা সিনহা যখন আপনাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল তখন আপনি কি করেছিলেন? আসলে আমার সার্ভিস বুকে নমিনি হিসাবে আমার ওয়াইফের নাম ছিল না,
তা রিক্তা ম্যাডাম আমার বন্ধু রাজুকে দিয়ে আমার ওয়াইফকে অফিসে নিয়ে যায় কেন? সার্ভিস বুকে সই করানোর জন্য, যেখানে আমার বউয়ের নমিনি হিসেবে নাম ছিল না। তারপর হঠাৎ করে রিক্তা ম্যাডাম আমার বাড়িতে আসেন, তারপর পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে। আমি কোনো মতে ছাড়িয়ে ঘর থেকে বের করে দিই। তার মানে আপনি ধর্ষণ হওয়া থেকে বেঁচে গেলেন, তাই? হ্যাঁ। আপনি মিথ্যে বলছেন মিস্টার ব্যানার্জি। আপনি নিজেকে ধর্ষণ হওয়া থেকে বাঁচিয়ে নিন, মানে আপনি রিক্তা ম্যাডামকে ঘর থেকে বাইরে বের করে দিলেন। আচ্ছা, যখন রিক্তা ম্যাডাম আপনার কাছে আসলো, আপনাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করলো, তখন আপনি আর কি করেছিলেন? তো বললাম আমি ঘর থেকে ওকে জোর করে বের করে দিই। তারপর ও রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তারপর আমার নামে কেস করে, আর বড় সাহেবকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেন যে আমি নাকি ওনাকে রেপ করার চেষ্টা করি। আপনি মিথ্যে বলছেন মিস্টার ব্যানার্জি। ইয়েস, আপনি মিথ্যে বলছেন। আপনি কাউকে কিছু বলেননি, কারণ আপনি নিজে দোষ। ইয়েস, ইউ আর দ্য গিল্ট। আপনি ভেবেছিলেন আপনার এই অপমানের কথা বা আপনার এই কুকর্মের কথা রিক্তা ম্যাডাম ওনার হাজবেন্ডকে বলবেন। যখন দেখলেন সেটা হলো না, উনি ওনার হাজবেন্ডকে বললো না, তখন আপনি নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে রিক্তা ম্যাডামকে কাজ করে। But I prove you are the guilt. That's all, my lord. মিসেস বিদিশা ব্যানার্জি, আপনার কিছু বলবার আছে? Yes, Your Honor. ওকে, ইউ মে প্রসিড। Thank you, Your Honor. Your Honor, আমি জিজ্ঞাসাবাদ করার জন্য মিসেস রিক্তাকে একবার কাঠগড়ায় ডাকতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। মিসেস রিক্তা সিনহা হাজির। আপনার নাম? আচ্ছা, আপনি তো 16 নভেম্বর ওই অ্যানুয়াল ডে রাতের পার্টিতে মিস্টার অমর ব্যানার্জিকে সিইও থেকে বোর্ড অফ ডিরেক্টরসে ইনক্লুড করলেন। একথা আপনার হাজবেন্ড মানে এই কোম্পানির বস মিস্টার অভিষেক সিনহা বলেছেন যে এই পরিবর্তন সম্ভব হয়েছিল শুধুমাত্র আপনার ইচ্ছে অনুযায়ী। কেন? আমি সার্ভিস রিপোর্ট শুনে ইমপ্রেস হয়েছিলাম। আচ্ছা, আপনি তো 16 নভেম্বর আগে ওই অ্যানুয়াল ডে রাতের পার্টিতে প্রথম মিস্টার অমর ব্যানার্জি দেখেছেন। তাহলে আপনি কি করে জানলেন ওনার সার্ভিস রিপোর্ট? আমি এই ব্যাপারে আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলেছি। তবে ওই দিন কতক্ষণ ছিল আপনাদের সেই কনভারসেশন? 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে আপনি মিস্টার অমর ব্যানার্জির সার্ভিস রিপোর্ট পুরো শুনে নিলেন। সেটা শুনে আপনি তৎক্ষণাৎ ডিসিশন নিয়ে ওনাকে সিইও থেকে বোর্ড অফ ডিরেক্টরস ইনক্লুড করলেন। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। আচ্ছা, তারপর কি হলো? তারপর কি হলো আপনাকে আর কষ্ট করে মনে করতে হবে না, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। তারপর সেই দিন রাতেই আপনি ওনার বাড়ি পৌঁছলেন, তাই তো? হ্যাঁ, সেটা আমার গাড়ি খারাপ হয়ে গেছিল। গাড়ি খারাপ হলেও আপনি যাবেন কেন? তার আসল কারণটা হলো ওই 16 নভেম্বর অ্যানুয়াল ডে রাতের পার্টিতে আপনার মিস্টার অমর ব্যানার্জিকে দেখে খুব ভালো লেগে গেছিল। কত ভিড়ের মধ্যে আপনি ভালো করে কথা বলতে পারেননি, তাই আপনি মিস্টার অমর ব্যানার্জির বাড়ি পৌঁছে গেলেন। আরও একটা বিষয় ইওর অনার, মিসেস রিক্তার হাজবেন্ড মানে মিস্টার অভিষেক সিনহা এই কোম্পানির বস, তিনি অসুস্থ, তিনি প্যারালাইজড। তার লোয়ার পোর্শনটা একেবারেই প্যারালাইজড, তাই তিনি আজ আমাদের কোর্টেও আসতে পারেনি। কিন্তু আমি যে বিষয়টার কথা বলতে চাইছি সেটা হলো মিসেস রিক্তাকে বিয়ে করার আগেও মিস্টার অভিষেক সিনহা আরো 2টি বিবাহ করেন, কিন্তু সেই 2টি বিবাহই বেশি দিন টেকেনি। তার আসল কারণ হলো মিস্টার অভিষেক সিনহা তিনি যে শুধুমাত্র প্যারালাইজড তাই নয়, তিনি তার ওয়াইফদের সঙ্গে ফিজিক্যাল রিলেশন স্থাপনে অক্ষম ছিল আর তাই তাদের ডিভোর্স হয়েছিল। এই তাদের ডিভোর্স রিপোর্ট। এসব পেতে
নমিনি করার অজুহাতে রাজু বাবুকে দিয়ে অফিসে ডেকে পাঠিয়েছিলেন, কারণ এই কুকর্মের জন্য আপনার মিস্টার অমর ব্যানার্জিকে তার ফাঁকা বাড়িতে একা পাওয়াটা খুবই দরকার ছিল। জন্য রাজুবাবুকে ডেকে পাঠাবার কি দরকার? তো ফোন করেই ডাকতে পারতো। আপনি এত বুদ্ধিমান একজন লয়ার হয়ে এটা বুঝতে পারছেন না যে মিসেস রিক্তা চেয়েছিলেন তার এই কুকর্মের সময় যাতে কোনোভাবেই কোনো আনওয়ান্টেড পার্সন এসে পৌঁছাতে না পারে। আর রাজুবাবু ওনাদের বাড়িতে অবাধ যাতায়াত ছিল, যে কোনো সময় রাজুবাবু এসে করতে পারে। তাই তিনি প্ল্যান করে চালাকি করে মিস্টার অমর ব্যানার্জির স্ত্রীকে রাজুবাবুকে দিয়ে অফিসে ডেকে পাঠিয়ে ওখানে ফ্রিজে রাখলেন। থ্যাংক ইউ, আপনি বুঝতে পারেন। Your Honor, 16th November ওই অ্যানুয়াল ডে রাত্রির পার্টিতে মিস্টার অমর ব্যানার্জিকে সিইও থেকে বোর্ড অফ ডিরেক্টরস ইনক্লুড করা, তারপর সেদিন রাতে গাড়ি খারাপের অজুহাতে মিস্টার অমর ব্যানার্জির বাড়ি পৌঁছে যাওয়া, পরের দিন সকালবেলা মিস্টার অমর ব্যানার্জির বাড়িতে গিয়ে মিস্টার রাজু বাবুকে দিয়ে নমিনি করার অজুহাতে তার অফিসে ওয়াইফকে ডেকে পাঠিয়ে সেই ফাঁকা বাড়িতে পৌঁছে যাওয়া। এই সব থেকে একটা কথাই পরিষ্কার জলের মতো উঠে আসছে যে মিসেস রিক্তা ইচ্ছে করে প্ল্যান করে মিস্টার অমর ব্যানার্জিকে সেক্সুয়াল হ্যারাস করার চেষ্টা করে। ইওর অনার, দ্যাটস অল ইওর অনার। Now the case is adjourned for the next day. Please sit down. Mr. Dotto, you may proceed. মহামান্য বিচারপতি, আমি আরো একবার অমর ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। থ্যাংক ইউ। অমর ব্যানার্জি হাজির। গীতায় হাত রেখে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বয় মিথ্যা বলিব না। আচ্ছা মিস্টার ব্যানার্জি, 17 নভেম্বর মিসেস রিক্তা সিনহা যখন আপনাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিল তখন আপনি কি করেছেন? উনি তো কাল এই প্রশ্নের উত্তর দিয়েছেন, তাহলে আজ আবার একই প্রশ্ন কেন? প্রয়োজন আছে মিলর্ড। মিসেস বিদিশা ব্যানার্জি, ওনাকে ওনার মতো কাজ করতে দিন। থ্যাংক ইউ রানা। হ্যাঁ, কি যেন বলছিলাম, মনে আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেও নি মিসেস রিক্তা সিনহা আপনাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল, তারপরে আপনি কি করবেন সেটা বুঝে উঠতে পারছিলেন, এটাই তো আপনি করতে বলেছেন। হ্যাঁ, তার মানে রিক্তা সিনহা জড়িয়ে ধরাটা আপনার খুব ভালো লেগেছে, তাই আপনি ওনাকে আরো বেশি করে কাছে পেতে জোর করে টেনে সোফাতে শুয়ে দিলেন এবং পাশবিক অত্যাচার করলেন। মিথ্যে, এসব মিথ্যে করেছেন 16 নভেম্বর অ্যানুয়াল ডে পার্টিতে রিক্তা ম্যাডামকে দেখে আপনার সুন্দর ও সেক্সি বলে মনে হয়েছিল, তখন আপনার মন ছটফট ছটফট করতে লাগলো। কি কপাল দেখুন, আপনার সেই স্বপ্নের সেক্সি গার্ল স্বয়ং নিজে আপনার বাড়িতে উপস্থিত, বাড়ি ফাঁকা, আপনি একা, মানে আপনি আর সে। তখন আপনার মনের ভিতরে তীব্র বাসনা জেগে উঠল, আপনি ঝাঁপিয়ে পড়লেন ওর উপর এবং পাশবিক অত্যাচার করার চেষ্টা করলেন। That's all, মিলর্ড। আপনি এবার আসতে পারেন। মিলর্ড, আমি মিস রূপা দেবীকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়েছি। অনুমতি দিলাম। থ্যাংক ইউ রানা। রূপা ঘোষ হাজির। গীতায় হাত দিয়ে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? রূপা ঘোষ। আচ্ছা রূপা দেবী, আপনি যখন অমরবাবুর বাড়িতে গেলেন
তখন অমরবাবু আপনার কাজে সন্তুষ্ট হয়ে ফাইলটা দিয়ে কোথায় মেরেছিল? এটা তো ক্যাজুয়াল ম্যাটার। কোনটা ক্যাজুয়াল ম্যাটার আর কোনটা গুরুত্বপূর্ণ এটা আমি বার করে নেব। আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে সেটার প্রশ্ন উত্তর দিন। হ্যাঁ, আপনাকে ফাইলটা দিয়ে কোথায় মেরেছিল? পেছনে মেরেছিল। মানে পেছনে কোথায় মেরেছিল? পেছনে? আরে পেছনে তো মেরেছিল, কোথায় মেরেছিল? পেছনে মেরেছিল। আরে বাবা, পেছনে তো পিঠ আছে, ঘাড় আছে, আই আছে, কোথায় মেরেছিল স্পেসিফিক জায়গাটার নাম বলি। মানে হিপে মেরেছিল। হিপ মানে কোমরের ঠিক নিচের অংশ, মানে শুদ্ধ ভাষায় বলা যায় নিতম্ব, আমি চলতি ভাষায় ধরিনি পাছা। মানে আপনার ঠিক পাছায় ফাইলটা দিয়ে মেরেছি। বেরে আপনি এবার আসতে আমি রাজু চক্রবর্তীকে কিছু জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। থ্যাংক ইউ রানার। রাজু চক্রবর্তী হাজির। চাই হাত দিয়ে বলি, যা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব। যা বলিব সত্যি বলো, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আপনার নাম? রাজু চক্রবর্তী। আচ্ছা রাজু, আপনি কোম্পানিতে কত বছর ধরে চাকরি করেন? 5 বছর। 5 বছর। তার মানে আপনি নিশ্চয়ই অমরবাবুকে 5 বছর ধরেই চেনেন। হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, রূপা দেবী আপনার কে? রূপা আমার অফিস কলিগ। শুধু অফিস কলিগ না, মানে? রূপা আমার হবু স্ত্রী, আর আমাদের সামনেই বিয়ে। আচ্ছা, রূপা দেবী যেটা বললেন, মানে অমরবাবু ওনার কাজে সন্তুষ্ট হয়ে ওনাকে ফাইল দিয়ে পাছায় মেরেছে, এটা কি ঠিক? এটা আমার একটা নর্মাল হ্যাবিট। ও কি আসলে এইভাবেই মারে, বাট আই নেভার মাইন্ড। এটা তো আপনার বড় মনের পরিচয়, কিন্তু আপনাকে কি কোনোদিন অমরবাবু আপনার কাজে সন্তুষ্ট হয়ে ফাইল দিয়ে পাছায় মেরেছিল? না, তবে আপনি যে ইন্টেনশনে প্রশ্ন করছেন তেমন আমার কিছুই করেনি। আপনাকে আর আমার কোনো প্রশ্ন নেই, আপনি আসতে পারেন। একজন মহিলাকে যে কিনা তারই বন্ধুর প্রেমিকা তারই সামনে ফাইল দিয়ে পাছায় মারতে পারে, এর থেকে পরিষ্কার বোঝা যায় মিস্টার ব্যানার্জি চরিত্র সম্পর্কে উনি কি ধরনের মানুষ। ওনার নারীদের প্রতি এতটাই আসক্তি যে নারীদের নিষিদ্ধ ও পার্সোনাল পার্টসকে ছোঁয়ার চেষ্টা করে। যখন উনি রূপা দেবীর নিষিদ্ধ ও পার্সোনাল পার্টসকে ছুঁতে পারল না, তখন উনি ফাইল দিয়ে রূপা দেবীর পাছায় মেরে সেক্স আপিলের চেষ্টা করেছে। I object, Your Honor. উনি ইচ্ছে করে কায়দা করে মিস্টার অমর ব্যানার্জিকে অপমান করার চেষ্টা You are wrong, Mrs. Banerjee, you are wrong. আমি ইচ্ছে করে কায়দা করে অপমান করলাম এই কথা কখন বললাম? আমি তো সত্যি করেই অপমান করছি। কারণ যে মানুষটা একজন নারীকে অপমান করেন, একজন নারীকে ভোট পর্যন্ত টেনে নিয়ে আসতে পারেন, তার জন্য কি এইটুকুনো অপমান তোলা থাকবে না? আর এছাড়া আগে থেকে তো উনি অপমানিত হয়েই আছে, বিকজ হি ওয়াজ অলরেডি অ্যাটেম্প্ট টু রেপ। আই মিন উনি দর্শন করতে করতে বেঁচে গেছে, এটাই তো উনি কেস করেছে। অবজেকশন ওভাররুল। থ্যাংক ইউ ইওর অনার। একজন মহিলা যাকে অমরবাবুর কথা বলি, অমর ব্যানার্জি, যিনি একজন মহিলা অফিসের মহিলা কলিগদের পাছায় ফাইল দিয়ে মারতেন, যে মিস্টার ব্যানার্জি একজন মহিলার অফিসের বসের ওয়াইফকে সেক্সি মাল বলে ভাবতে পারে, এই রকম বিকৃত মস্তিষ্কের মানুষ যখন তার বাড়িতে একা ওই মহিলাটিকে পায়, তখন তার মনের ভিতরে একটা কামলালসার উদ্বেগ হয়। তিনি এতটাই কামলালসার শিকার ছিল যে দিকশূন্য হয়ে মিটিং নিয়ে ডিসকাশন করতে আসা রিক্তা ম্যাডামের উপরে ঝাঁপিয়ে পড়ে দর্শন করার চেষ্টা করেছে। এই রকম নোংরা জঘন্য কাজের জন্য আমি অমর ব্যানার্জি দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করি। দ্যাটস অল। মিস্টার অমর ব্যানার্জির পক্ষ থেকে এখনো কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি, তাই লাঞ্চের পরে আদালতের রায় ঘোষণা করা হবে। নাও দ্য কোর্ট
is adjourned for the lunch. দেখো, হয়তো কেসটা আমরা হেরে যাব, তুমি বিশ্বাস করো আমি এরকম কাজ করিনি। রিক্তাকে সেদিন রিফিউজ করে দিয়েছিলাম, ও বদলা দিতে চায়। ও বরাবরই এরকম। বরাবর মানে? দেখো, আমি তোমাকে না জানিয়ে কোম্পানিতে রিজাইন দিতে পারতাম। রিজাইন দিয়ে অন্য এক কোম্পানিতে জয়েন করতে পারতাম, সেই যোগ্যতা আমার আছে। কিন্তু আমি জেনে যেতে শিখিনি। রিক্তা বারবার আমাকে হারিয়ে জিততে চায়। কেন কেন আমি ওর ইচ্ছাকে প্রাধান্য দেব? আমি কেস করেছি। এই কথাটা আমি একটা বছর আমার বুকের ভেতর বন্দি করে রেখেছিলাম। আজ তো আমাকে সব বলবো, জানো, সব বলবো। আজ থেকে 7 বছর আগে রিক্তার সঙ্গে আমার পরিচয় হয় ব্যাঙ্গালোরে। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। আমি ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম, জানো। আমি ওকে কতবার বলেছি, চলো চলো আমরা বিয়ে করি, কিন্তু না। ওর সেই টাকা রোজগারের নেশা, অনেক বেশি টাকা, মানি, পাওয়ার, লাক্সারির জন্য ও আমার ভালোবাসাকে অস্বীকার করে। কিন্তু আমি ওকে খুব ভালোবেসেছিলাম, জানো। তাই তো আমাদের এই ভালোবাসার ফসল এলো। মানে আমি বাবা হতে চলেছি। আমি ওকে বললাম, চলো চলো আমরা বিয়ে করি, তোমাকে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আমি এনে দেবো। কিন্তু আমার ভালোবাসার ফসল, মানে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখার আগেই নষ্ট করে ফেলি, অ্যাবর্শন করে দিই। কেন অ্যাবর্শন করে দিই? আমি লজ্জায়, ঘৃণায় ব্যাঙ্গালোর ছেড়ে চলে এলাম কলকাতায়। কলকাতায় তোমার মনে আছে ব্যাঙ্গালোরে তোর নার্সিং হোমে অবসর করেছিল? না, মানে ব্যাঙ্গালোরের নার্সিংহোম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইফ লাইন নার্সিংহোম। এই কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার না মনে নেই, কিন্তু ওটা ব্যাঙ্গালোরের নাম করা নার্সিংহোম। তুমি গুগলে সার্চ করতে পারো। ইয়েস, গো রাইট।
আর কি বলার থাকতে পারে? কেস তো এখন জলের মতন পরিষ্কার। অমর ব্যানার্জি কি আপনি আপনার রায় শোনান। মিসেস ব্যানার্জি, আপনারও কি একই মত? না, আমি এমন কিছু বিষয় এবং ঘটনার কথা বলতে চাই যেগুলির আগে করতে পারবো না। আপনি কি জানাবেন এখনো কোর্টকে জানাতে পারেননি? মিস্টার দত্ত, ওনাকে ওনার মতো বলতে দিন। একটু ধৈর্য ধরে বসুন, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আপনি বলুন মিসেস ব্যানার্জি। Thank you. আমি জিজ্ঞাসাবাদ করার জন্য মিসেস রিক্তাকে আরো একবার ডাক করে ডাকতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ রহমান। রিক্তা সিনহা হাজির। আচ্ছা মিসেস রিক্তা, আপনি আমাকে এবারে বলুন তো যে মিস্টার অমর ব্যানার্জির সঙ্গে আপনার প্রথম কবে কোথায় দেখা হয়? আই অবজেক্ট ইউর অনার। আমার মক্কেল আগেই বলেছে 16 নভেম্বর অ্যানুয়াল ডে পার্টিতে ওনার সঙ্গে প্রথম আলাপ হয়। আমি জানি মিস্টার দত্ত উনি বলেছেন, উনি সঠিক উত্তর দেননি। সঠিক উত্তর উনি এইবার দেবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, কবে কোথায় দেখা হয় প্রথম? আমি তো বলেছি তারপরে অ্যানুয়াল ডে পার্টিতে। আপনি বোধহয় ভুলে গেছেন, বা বলা ভালো যে ভুলে যাওয়ার নাটক করছেন। যাক, আপনাকে আর কষ্ট করে মনে করতে হবে না, আমি বরঞ্চ আপনাকে মনে করিয়ে দিই। আপনার সঙ্গে মিস্টার অমর ব্যানার্জির প্রথম দেখা হয়েছিল আজ থেকে 7 বছর আগে ব্যাঙ্গালোরে। কি মনে পড়ছে? বলুন বলুন, মনে পড়ছে? হতে পারে, হতে পারে। এরকম কত জনের সঙ্গে তো আলাপ হয়, কত জনের সঙ্গে ক্যাজুয়াল মিট হয়। আমার পক্ষে সবাইকে কি আর মনে রাখা সম্ভব? তাছাড়া তাছাড়া আপনি বলছেন আজ থেকে 7 বছর আগে। আমারও তো মনে নেই। ক্যাজুয়াল মিট, এতটাই ক্যাজুয়াল মিট যে আপনি ভুলেই গেলেন যে সেই সময় মিস্টার অমর ব্যানার্জির সঙ্গে আপনি ক্লোজলি সময় কাটিয়েছেন, প্রেম করেছেন। ইউর অনার, ব্যাঙ্গালোরে যে বাড়িতে উনি দিনের পর দিন মিস্টার অমর ব্যানার্জির সঙ্গে প্রেম করেছিলেন, আপনি যদি চান আমি সেই বাড়িওয়ালাকেও কোর্টে ডাকিয়ে আনতে পারি। ওটা ওটা আমার পাশেই অ্যাফেয়ার ছিল। আমি তো অতটা সিরিয়াস ছিলাম না। পাসিং অ্যাফেয়ার? আপনি যাকে পাসিং অ্যাফেয়ার বলছেন, সেই পাসিং অ্যাফেয়ারে আপনি এমন কিছু করেছেন যেটা করতে গেলে কোনো মহিলাকে অন্তত 100 বার ভাবতে হবে। কি কি করেছি আমি? মনে নেই? কি করেছি? মনে নেই আপনার? না, আপনার সত্যিই মনে না, নেই? আমার মনে নেই। আমি মনে করিয়ে দিচ্ছি, ওই পাসিং অ্যাফেয়ারে আপনি প্রেগন্যান্ট হয়েছিলেন এবং অ্যাবর্শনও করিয়েছিলেন। সব মিথ্যে। মনে পড়ছে? মিথ্যে সব। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আছে আছে মিস্টার দত্ত, আছে। প্রমাণ ছাড়া কোনো কিছু চলে না, যেটা আমি জানি। ব্যাঙ্গালোরে যে নার্সিং হোমে উনি অ্যাবর্শন করিয়েছিলেন, সেখানকার অ্যাবর্শন রিপোর্ট আমার কাছে আছে। এই একটু আগেই ওরা আমাকে মেল করেছে। সব মিথ্যে, সব মিথ্যে। আপনি কি প্রমাণ করতে চাইছেন একটু মিসেস ব্যানার্জি? একটু ধৈর্য ধরুন, একটু সময় দিতে হবে মিস্টার দত্ত। আচ্ছা, বেশ, ওটা যদি আপনার পাসিং অ্যাফেয়ারই হয়, তাহলে আপনি আমাকে এবার বলুন তো যে তাহলে এই বাচ্চাটা কার ছিল? দেখুন, একজন মহিলা যতই মডার্ন আপডেট হোক না কেন, তার নিশ্চয়ই এটা জানা আছে যে তার বাচ্চার বাবা কে। নাকি এরকম একাধিক পাসিং অ্যাফেয়ার আপনার আছে, যার জন্য আপনি ঠিক মনে করতে পারছেন না যে আপনার বাচ্চার অ্যাকচুয়াল বায়োলজিক্যাল ফাদার কে? ওটা ওটা আমার বাচ্চা ছিল। Wait a minute, Your Honor. মিস্টার দত্ত, আপনি শুনছেন তো? আমার বিপক্ষে উকিল, যার উপর রেপ অ্যাটেম্প্ট হয়েছে বলে কোর্টে অ্যাপিল করেছেন, সেই মহিলা একসময় মিস্টার অমর ব্যানার্জির সঙ্গে ক্লোজলি সময় কাটিয়েছেন, প্রেম করেছেন, প্রেগন্যান্ট হয়েছেন এবং তার বাচ্চাকে পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিতও করেছেন। Again point to be noted, Your Honor. আচ্ছা, এবার আপনি আমাকে বলুন যে যখন আপনি মিস্টার অমর ব্যানার্জির বাচ্চার মা হতে চলেছিলেন, তখন আপনি নিশ্চয়ই মিস্টার অমর ব্যানার্জিকে বিয়ে করতে চেয়েছিলেন।
মিস্টার অমর ব্যানার্জির ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিলেন। আর ঠিক এইগুলো পাওয়ার জন্যই উনি এই কোম্পানির বৃদ্ধ হ্যান্ডিক্যাপ প্যারালাইজড বস মিস্টার অভিষেক সিনহাকে বিয়ে করেছিলেন। বিয়ে করে উনি পাওয়ার, লাক্সারি, প্রতিপত্তি, যশ এগুলো তো পেলেন, কিন্তু একজন মহিলা তার হাজবেন্ডের কাছ থেকে যা চায় অর্থাৎ সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন যা কোনো দিনই পায়নি। আর ঠিক সেই কারণে ইওর অনার, ঠিক সেই কারণে ওই অ্যানুয়াল ডে রাতের পার্টিতে উনি যখন মিস্টার অমর ব্যানার্জিকে দেখলেন তখন ভাবলেন পুরনো বয়ফ্রেন্ড, একে যদি একবার বোর্ড অফ ডিরেক্টরস ইনক্লুড করে দেওয়া যায় তাহলে যখন তখন মিটিংয়ের উঠানে দেখা করা যাবে, তার সাথে শরীরের খিদেও মিটবে। উনি ভাবলেন যে এত বড় পদ পেয়ে মিস্টার অমর ব্যানার্জি বোধহয় ওনার হাতের ইশারায় নাচবে। ঠিক সেই কারণে ঠিক সেই কারণে 16 নভেম্বর ওই অ্যানুয়াল ডে রাতের পার্টিতে মিস্টার অমর ব্যানার্জিকে সিইউ থেকে বোর্ড অফ ডিরেক্টরস ইনক্লুড করা, তারপর সেই দিন রাতে গাড়ি খারাপের অজুহাতে মিস্টার অমর ব্যানার্জির বাড়ি পৌঁছে যাওয়া এবং পরের দিন সকালে নমিনি করার অজুহাতে রাজু বাবুকে দিয়ে মিস্টার অমর ব্যানার্জির স্ত্রীকে আমাকে নমিনি করার অজুহাতে অফিসে ডেকে পাঠিয়ে ওই ফাঁকা বাড়িতে গিয়ে মিস্টার অমর ব্যানার্জিকে সেক্সুয়াল হ্যারাস করেন মহিলা। এই সবই ছিল ওনার প্রি প্ল্যান। ইওর অনার, সবসময় পুরুষরাই দোষী হয় না, মহিলারাও হয়। কিন্তু আমাদের মাইন্ডসেট, যদি কোনো পুরুষ কোনো মহিলাকে থাপ্পড় মারে তখন আমরা বলি ওই পুরুষটা কি অসভ্য মানুষ, একটা স্ত্রীর গায়ে হাত তুলেছে। আবার যখন কোনো স্ত্রী কোনো পুরুষের গায়ে হাত তুলে তখনও আমরা এটা ধরে নিই যে নিশ্চয়ই এই পুরুষটি এমন কোনো জঘন্য কাজ করেছে যার জন্য ওই মহিলাটি বাধ্য হয়েছে পুরুষটির গায়ে হাত দিতে। না না, আমি বলছি না যে পৃথিবীর সব মহিলা খারাপ, কিন্তু এনার মতো মহিলা আছে যারা না হতে পেরেছে কারো মা, না হতে পেরেছে কারো বন্ধু, না হতে পেরেছে কারো বোন, না হতে পেরেছে কারো স্ত্রী। এরা মহিলা জাতির কলঙ্ক, ইওর অনার। দ্যাটস অল, ইওর অনার। মাঝে মাঝে এমন কিছু কেস আসে যার বিচার করতে পেরে নিজেকে ধন্য মনে হয়। আজকের কেসটাও ঠিক সেই রকম। মানুষ এখনো আদালতের উপর ভরসা করে, মানুষ এখনো এটা বিশ্বাস করে যে যখন আপনার কথা পুলিশ শুনবে না, প্রশাসন শুনবে না, কেউ শুনবে না, কিন্তু কোর্ট নিশ্চয়ই শুনবে। আদালতের সাক্ষীদের দেওয়া সমস্ত কথাবার্তা শুনে এবং বিদিশা ম্যাডামের দেওয়া অ্যাবর্শন রিপোর্ট পেয়ে আজ আদালতের কাছে পরিষ্কার হয়ে গেছে যে মিস্টার অমর ব্যানার্জি মিসেস রিক্তা সিনহার উপর কোনো রকম সেক্সুয়াল হ্যারাস করেননি, বরং মিসেস রিক্তা সিনহা মিস্টার অমর ব্যানার্জিকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করার চেষ্টা করেছে। তাই মিস্টার অমর ব্যানার্জি মিসেস রিক্তা সিনহার ওপর যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ সত্য। তাই আদালত আদেশ দিচ্ছে মিস্টার অমর ব্যানার্জিকে তার কোম্পানিতে মর্যাদার সঙ্গে তার ডিরেক্টর পদ বহাল রাখতে হবে এবং মিস্টার অমর ব্যানার্জি, আপনি যদি মানহানির জন্য কম্পেনসেশন ক্লেম করতে চান তা আপনি করতে পারেন। নাও দ্য কেস ইজ ক্লোজড। Congratulations, Mr. Banerjee. রেপার সেক্স হ্যারাসমেন্টে 25টা কেস জেতার পরে এই 26 নম্বর কেসটা কেন হারলাম জানেন? এই কেসটা একজন উকিল লড়েছে আপনার ওয়াইফ। যদি কোনো মহিলা তার স্বামীর পাশে বিশ্বাসের সাথে থাকে, সে তো জমের কাছ থেকেও প্রাণ ফিরিয়ে আনতে পারে। আর এই তো সামান্য কোর্ট থাকে। Really, Mr. Banerjee, you are a fighter. Thank you. Congratulations. ভালো থাকুন, সুস্থ থাকুন।
যেখানে পথ দেখেছি তোমার ছুটে যাওয়ার মুহূর্তটা